ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের অন্যরকম একটা ভালোবাসার গল্প শোনাবো। গল্পের নাম রাইন নদীর তীরে। গল্পটা ভালো লাগলে আপনারা কমেন্টসে জানাবেন। গল্পটা শুরু করছি। 2019 সালের ডিসেম্বর মাসের 28 তারিখ সন্ধ্যাবেলা কোলন শহরের বাতাসে গুড়ি গুড়ি বরফকণা উঠছে। জাঁকিয়ে আর শীতটা পড়েছে। অনির্বাণ কালো রেনকোট পরেছে। সে রাইন নদীর তীরে একটা পার্কে উদ্ভ্রান্তের মতো বসে আছে। অনির্বাণের উপর দিয়ে আজ একটা ঝড় চলে গেছে। কিছুক্ষণ আগে মিসেস মুলারকে কবরে চিরদিনের জন্য শুইয়ে রেখে এসেছে, যার সাথে 5 বছর আগে এক বিকেলে এই পার্কেই অনির্বাণের দেখা হয়েছিল। তখন অনির্বাণের বয়স 32 এবং মিসেস মুলারের বয়স 44। মিসেস মুলার ছিলেন এক জার্মান বিদুষী ও সুন্দরী। গত 5 বছর মিসেস মুলারের সাথে অনির্বাণের জীবন এক সুতোয় গাঁথা হয়ে গেছিল। মিসেস মুলারের পুরো নাম এলসা মুলার। তিনি ডিভোর্সি। একমাত্র মেয়ে এমা ফ্রান্সে থাকে। বয়স এখন প্রায় 23-24 হবে। মায়ের সাথে বিশেষ যোগাযোগ নেই। বার কয়েক এলসার বাসায় এমার সাথে দেখা হয়েছে। সৌজন্যমূলক কথাবার্তার বেশি আলাপ হয়নি। মিসেস মুলার কোলানের এক অভিজাত বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। অনির্বাণ ভাবছে এলসার সাথে তার এই গভীর সম্পর্কের সামাজিক নাম কি। বিরহী সন্ধ্যা যেন ফিস ফিস করে বলে গেল, অনি, এক মানব আর এক মানবীর সব সম্পর্ককে কি সবসময় প্রচলিত কোনো শব্দবন্ধ দিয়ে প্রকাশ করা যায়? শব্দের তো সীমাবদ্ধতা আছে। অনি ভাবছে আজ রাতে কোথায় যাবে, এলসার ফ্ল্যাটে না অন্য কোথাও। আর কয়েকটা দিন বাদেই 2020 5ই জানুয়ারি সে ভারতে ফিরবে। আজই ফ্লাইটের টিকিট অনলাইনে কেটে নিয়েছে সে। এখানে আর একদণ্ড তার মন বসছে না। এলসার আইনজীবীকে ফ্ল্যাটের চাবি দিয়ে চলে যাবে। এমাকে মায়ের মৃত্যুর এবং ওর ফিরে যাওয়ার খবর দিয়েছে। অনির্বাণ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে 2008 সালে 26 বছর বয়সে কোলানের ইউনিভার্সিটি অফ কোলানে গবেষণার ডাক পায়। জার্মানির পশ্চিম দিকে রাইন নদীর তীরে ইউরোপের অন্যতম প্রাচীন শহর কোলান অবস্থিত। রাইন নদী জার্মানির দীর্ঘতম নদী। বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও গবেষণার কাজ শেষ হলে অনির্বাণ গাড়ি চালিয়ে রাইন নদীর তীরে পার্কে এসে বসে। রাইন নদীর সাথে গঙ্গার মিল খুঁজে পায় অনির্বাণ। অনির্বাণ যখন বেলঘরিয়াতে ছিল তখন সুযোগ পেলেই দক্ষিণেশ্বরের মন্দিরের পাশে গঙ্গার ঘাটে বসে থাকত। রাইন নদী তার প্রবাসের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। প্রতিদিন এই নদীর সাথে তার কথা হয়। কে জানতো যে এই নদী একদিন তার জীবনের গতি পাল্টে দেবে। আমরা ফিরে যাই 2014 সালের এপ্রিল মাসে। এখন অনির্বাণ গবেষণা শেষ করে কোলান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজ করছে। ইতিমধ্যে সে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপনার ডাক পেয়েছে এবং সে শীঘ্রই ভারতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন কোলানে বসন্তকাল। আজও পার্কে একা বসে আছে অনির্বাণ। এখনও সন্ধ্যা নামেনি। ছোট ছোট বাচ্চারা রঙিন পোশাক পরে পার্কে খেলছে। বসন্ত জাগ্রত দুয়ারে। তাপমাত্রা এখন 10 ডিগ্রি সেলসিয়াস। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। এখন আকাশ পরিষ্কার। মনে মনে অনির্বাণ রাইনকে বিদায় জানাচ্ছে। এমন সময় এক মহিলা হঠাৎ অচৈতন্য হয়ে পড়ল অনির্বাণের বেঞ্চের সামনে। অনির্বাণ নিমেষে উঠে ভদ্রমহিলাকে ধরল
ও প্রাথমিক চিকিৎসা করে গাড়িতে করে ভদ্রমহিলাকে ওর বিশ্ববিদ্যালয়ের হেলথ সেন্টারে নিয়ে এলো। এখানকার মানুষরা এভাবে এগিয়ে আসে না, তারা দ্রুত পুলিশকে বা ভ্রাম্যমাণ মেডিকেল ভ্যানকে খবর দেয়। কিছুক্ষণ বাদে ভদ্রমহিলার জ্ঞান ফিরল। ভদ্রমহিলার নানা রকম পরীক্ষা হলো। অবশেষে ডাক্তার বললেন ভয়ের কিছু নেই, তবে রোগী খুবই দুর্বল, মনে হয় অত্যাধিক টেনশন থেকে ব্ল্যাক আউট হয়েছে, প্রেশারটা খুব নেমে গেছে, বিশ্রামে রাখতে হবে এবং খুব খেয়াল রাখতে হবে। অনির্বাণ ভাবছে যে এসব শুনে তার কি লাভ, ভদ্রমহিলাকে বাসায় পৌঁছে দিয়ে তার ছুটি, যদি আদৌ ভদ্রমহিলা তার লিফট নিতে রাজি হয়। ভদ্রমহিলা জ্ঞান ফেরা থেকে অনির্বাণের হাতটি শক্ত করে ধরে আছে। এই ব্যাপারটা অনির্বাণের খুব অস্বস্তি হচ্ছিল। অনির্বাণ লক্ষ্য করল ভদ্রমহিলা মধ্যবয়সী, সুন্দরী, অভিজাত। ভদ্রমহিলা বাধ্য মেয়ের মতো অনির্বাণের কাঁধে ভর দিয়ে গাড়িতে উঠল। ভদ্রমহিলা কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং দুজনের ভিতর সংক্ষিপ্ত পরিচয় পর্ব সাঙ্গ হলো। অনির্বাণ জানতে পারল যে ভদ্রমহিলার নাম এলসা মুলার। মিসেস মুলারের নির্দেশ মতো শহরের এক অভিজাত এলাকায় এক বিশাল আবাসনের সামনে অনির্বাণ গাড়ি দাঁড় করালো। এলসার চোখে এক করুণ আকুতি। অনির্বাণ মন্ত্রমুগ্ধের মতো এলসাকে অনুসরণ করল। এক সুসজ্জিত ফ্ল্যাটে প্রবেশ করল। ঘরের অন্দরসজ্জায় আভিজাত্য ও ঐশ্বর্যের প্রকাশ। অনির্বাণ বিদায় জানিয়ে উঠতে যাচ্ছিল। এলসা ক্ষীণকণ্ঠে অভিমানের সুরে বলল, এই অবস্থায় একলা একজন মহিলাকে ফেলে তুমি চলে যাবে? সে রাতে অনির্বাণ এলসার বাসায় থেকে গেল। রাতে খেতে খেতে এলসার জীবনের কথা শুনল। এলসার জন্য অনির্বাণের বুকটা মোচড় দিয়ে উঠল। নিজে হাতে এলসাকে ওষুধ খাইয়ে দিল। যতক্ষণ না এলসা ঘুমালো সে মাথার পাশে বসে থাকলো। অনেক রাতে পাশের ঘরে ঘুমোতে গেল। সকালে এলসা বিছানা থেকে উঠে কফি করে অনির্বাণের ঘরে এসে অনির্বাণকে ডাকলো, গুড মর্নিং অনি, তোমার কফি। অনির্বাণ তড়িঘড়ি উঠে এলসাকে দেখে বিচলিত হয়ে বলল, ডাক্তার তোমাকে পুরো বিশ্রামে থাকতে বলেছে, তুমি বড় অবাধ্য। এলসা মুচকি এসে বলল, আজ আমার শরীরটা ভালো লাগছে, অনেক দিন বাদে কাল রাতে খুব ভালো ঘুমিয়েছি। অনি, আমাদের একটু বাইরে যেতে হবে, তুমি তৈরি হয়ে নাও। অনির্বাণ প্রশ্ন করে, কোথায়? এলসা জবাব দেয়, তোমার ইউনিভার্সিটি ক্যাম্পাসে, তোমার জিনিসপত্র এখানে নিয়ে আসতে হবে। এলসার ব্যক্তিত্বের কাছে অনির্বাণের সব প্রতিরোধ ভেঙে গেল। সে এলসাকে অনুসরণ করলো এবং অবশেষে এলসার ফ্ল্যাট হলো তার নতুন ঠিকানা। দিন 7 বাদে এক রাতে এলসা অনির্বাণকে বলল, অনি, আমি অসুস্থ, রাতে যদি কিছু হয়ে যায় তুমি আমার ঘরে শোবে? প্রচণ্ড অস্বস্তি নিয়ে অনির্বাণ এলসার বিছানায় শুতে গেল। এলসা শিশুর মতো অনির্বাণের বুকে হাত রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। এইভাবে দিনগুলি হাসি ঠাট্টায় কাটছিল। এলসা সুস্থ হয়ে কাজে যোগ দিল। এলসা অনিকে চোখে হারায়, নিজে হাতে অনির পছন্দের খাবার বানায়, তার দৈনন্দিন সব প্রয়োজনে সজাগ দৃষ্টি রাখে। একদিন রাতে খাবার টেবিলে অনি বলল, এলসা, এবার তো আমার দেশে ফেরার সময় হলো, তুমি এখন সুস্থ হয়েছ, আশা করি তোমার অসুবিধা হবে না। এই কথা শুনে এলসা কোনো কথা না বলে খাবার টেবিল ছেড়ে শোবার ঘরে চলে গেল। অবশেষে এলসার জেদের কাছে অনি হার মারল। দেশে ফেরার পরিকল্পনা আপাতত স্থগিত থাকল। অনির কোলন শহরে প্রথম দিনই রাইন নদীকে দেখে দক্ষিণেশ্বরে গঙ্গা নদীর কথা মনে হতো। সেই জন্য রাইন নদীর সাথে এক গভীর সখ্যতা গড়ে উঠেছিল। এখন এলসার যত্ন ও শাসন অনিকে মায়ের কথা মনে করায়। অনি যেন এলসার ভিতর ও জন্মদাত্রী মাকে খুঁজে পায়। এর মধ্যে অনির্বাণের একটা গবেষণাপত্র বিখ্যাত নেচার পত্রিকায় প্রকাশিত হয় এবং তার গবেষণা বিজ্ঞানী মহলে খুবই সমাদৃত হয়।
এলসা প্রচণ্ড খুশি অনির্বাণের সাফল্যে। ছুটির দিনে দুজনা বেরিয়ে পড়ে এদিক ওদিক। জীবন সরলরেখায় চলে না, জীবনের বাঁকে বাঁকে থাকে আলো আধারের রহস্য। মানুষ জীবনের প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারে না। ব্যক্তির জীবনের সফলতা বিফলতা সুখ দুঃখ সমস্তই এক একটি ঘটনা মাত্র, যার উপর ব্যক্তির নিয়ন্ত্রণ থাকে না। ঘটনা ঘটে যাবার পর মানুষ হয়তো কিছু মাত্রায় তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে। অনি এলসাদের সুখের জীবনে 1916 সালে এলো এক ঘূর্ণিঝড়। এলসার যকৃতে ক্যান্সার ধরা পড়ল। অনির্বাণ ভেঙে পড়ল। এলসার কোনো ভাবান্তর নেই। সে বর্তমানের সুখের মুহূর্তকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে চায়। অনির্বাণ জার্মানির সেরা অঙ্কোলজিস্টের সাথে যোগাযোগ করলো। ডাক্তার বললেন অ্যাডভান্স স্টেজ। কেমোথেরাপি দেওয়া শুরু হলো। যন্ত্রণায় এলসা কুঁকড়ে যাচ্ছে। একটু ব্যথা কমলে হাসি মুখে বলে, অনেক চিন্তা করো না, আমি ভালো আছি, লক্ষ্মীটি আমার, তুমি ডিনার করে নাও। অনির্বাণ সারাদিন ব্যস্ত এলসার দেখভালে। রাতে ঘুম নেই। দক্ষিণেশ্বরের মা কালীর ছবির সামনে এলসার আরোগ্য কামনা করে। সব আকুতি ব্যর্থ করে এলসা ধরাধামের মায়া কাটিয়ে অনির্বাণকে মুক্ত করে চলে গেল 2019 সালের ডিসেম্বর মাসে। অনির্বাণ শিশুর মতো কেঁদে চলেছে। পৃথিবীতে তার আর কেউ আপনজন রইল না। সকাল সকাল জিনিসপত্র গুছিয়ে এলসার ফ্ল্যাট থেকে অনির্বাণ বেরিয়ে পড়ল এয়ারপোর্টের পথে। আজ 5ই জানুয়ারি 2020 সাল। এখানে এলসার স্মৃতি ওকে যেন বেশি দুর্বল করে দিচ্ছে। রাত 11টায় ওর ফ্লাইট। বোর্ডিং পাস সংগ্রহ করে অনি রাতের কোলন শহরকে দেখছে। এই শহর ও জীবনের সবচেয়ে মহার্ঘ বস্তুকে অকালে ছিনিয়ে নিয়ে ওকে ভিখারি করে দিল। চোখ আবছা হয়ে আসছে, কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। রাত 10টা। হঠাৎ মোবাইল বেজে উঠল। এখন কথা বলতে ভালো লাগছে না, তবু বিরক্ত হয়ে ফোন ধরল। অপর প্রান্তে এলসার মেয়ে মা। সে বলল এয়ারপোর্টে আসছে। অনির্বাণ যেন সিকিউরিটি জোনের বাইরে অপেক্ষা করে। অনির্বাণ বুঝল না এমা কেন এখানে তার সাথে দেখা করতে আসছে শেষ মুহূর্তে। অনির্বাণ দেখল এমা উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে আসছে। দূর থেকে মনে হচ্ছে এলসা আসছে। মায়ের মুখটি ছাঁচে ঢেলে যেন বসানো হয়েছে মেয়ের মুখে। কাছে আসতে অনির্বাণ লক্ষ্য করল শোকে প্রাণবন্ত উদ্দাম তরুণীর যেন 10 বছর বয়স বেড়ে গেছে। কেঁদে কেঁদে চোখ দুটি জবা ফুলের মতো হয়ে গেছে। অনির্বাণ নিজেকে সংযত করে বলল, ম্যাডাম, আমি কি আপনার কোনো উপকার করতে পারি? একটু বাদেই আমার ফ্লাইট। মেয়েটি উত্তরে বলল, শিট, তোমার ফ্লাইট? কে তোমাকে যেতে বলেছে? তুমি একটা কাপুরুষ, দায়িত্ব নেবার ভয়ে পালিয়ে যাচ্ছ। আমার ড্যাড আবার বিয়ে করে স্টেটসে চলে গেছে। মম ফাঁকি দিয়ে আকাশের তারা হয়ে গেল। মা খুব লাকি, তোমার মতো মানুষকে বন্ধু হিসেবে পেয়েছিল। আমি এখন মমকে হিংসে করছি। মমকে আমার বুঝতে ভুল হয়েছিল। তোমরা কি কেউ আমার কথা ভেবেছ? আর সারাদিন মায়ের ডায়েরি পড়েছি, সেখানে শুধু তোমার কথা। তুমি কিভাবে মমকে কেয়ার করেছো, মমকে কত সুখে রেখেছিল। আর প্রতি পৃষ্ঠার নিচে একটা টিউলিপ ফুলের ছবি আঁকা, আর পাশে মম লিখেছে, আমার লিটল প্রিন্সেসের জন্য অনির মতো একটা কেয়ারিং রাজপুত্র চাই। একদমই এত কথা বলে মেয়েটি থামল। মেয়েটির চোখে বেদনার আগুন জ্বলছে। অনির্বাণ কিছু বলতে যাচ্ছিল, তখনই ওর হাতে থাকা বোর্ডিং পাসটি এমা হাত থেকে ছিনিয়ে নিয়ে কুটি কুটি করে ছিঁড়ে উড়িয়ে দিল। অনি বলে এমা অনির্বাণের বুকে মাথা গুজে ফুপে ফুপে কাঁদতে থাকলো। বলতে থাকলো, অনি প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি মমের মতো ভালো হব। অনির্বাণ কিং কর্তব্য বিমূঢ় দশা। অনির্বাণ স্থাণু হয়ে দাঁড়িয়ে আছে। ডিসপ্লে বোর্ড দেখালো অনির্বাণের ফ্লাইট ক্লোন ছেড়ে চলে গেছে।